অন্নপূর্ণা দেবীর দুই বৌমা, দুই ছেলে এবং দুই মেয়ে জুহি ও মনীষা। দুই ছেলের বিয়ে হয়ে গেছে। বড় বৌমা প্রিয়াঙ্কা এবং ছোট বৌমা মধুশ্রী। প্রিয়াঙ্কা গ্রামের মেয়ে, সারা জীবন চাষবাস, পশুপালন এই সবের সঙ্গে তার গভীর সম্পর্ক। শহরে এসেও সে তার ছাদে নানান ধরনের সবজি এবং ফুলের গাছ লাগিয়েছে। যেখানে ছোট বৌমা মধুশ্রী সময় পেলেই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, কিটিপাটি এবং শপিং এইসব নিয়েই ব্যস্ত থাকত। অন্যদিকে বড় বৌমা তার পুরো সময়টা পরিবারের কাজকর্ম এবং চাষবাস এইসবে কাটিয়ে দিত। তাছাড়াও তার আর একটা শখ ছিল, সে বাড়ির পাশেই পুরনো সাইকেল গ্যারেজকে গোয়াল ঘর বানিয়েছিল এবং তাতে 3টে গরু এনে পালন করা শুরু করেছিল। গরুর গোবর দিয়ে সে গাছের জন্য সার বানাতো এবং সেই সারে তার সবজির ফসল খুব ভালো হতো। গরুর দুধ দিয়ে বাড়িতে দই, ছানা, মিষ্টি, সন্দেশ, পায়েস ইত্যাদি নানান ধরনের সুস্বাদু খাবার বানাতো। শ্বশুর বাড়িতে সবাই টাটকা সবজি এবং মিষ্টি খেয়ে বড় বৌমার খুব সুনাম করত। বৌমা, আজকের দইটা না অন্য রকম লাগছে, আগের দিনের থেকেও ভালো হয়েছে বুঝলে। মা, ভালো লাগছে আপনার? আসলে কালকে দই বসানোর সময় আমি ওতে না একটু নলেন গুড় দিয়েছিলাম, তাই স্বাদটার গন্ধটা পাল্টে গেছে। হ্যাঁ তো, সেজন্যই তো বলি আজকে দইটা এত ভালো লাগছে কেন। নলেন গুড় আর সবুজ শাকসবজি এই দুটোই তো হচ্ছে শীতের আসল পরিচয়। শীতের সময় এত ভ্যারাইটি সবজি পাওয়া যাচ্ছে, সেজন্য দুপুরে খাবারের জন্য আলাদা কিছু চিন্তা করতেই হয় না। আচ্ছা বৌমা, এবার তো তুমি ফুলকপি আর বাঁধাকপি লাগিয়েছো তাই তো? হ্যাঁ মা, ফুলকপি বাঁধাকপি তো লাগিয়েইছি, সঙ্গে একটু ওলকপি আর বিটের গাছ লাগিয়েছি। আর এইবারে তো ধনেপাতার চাষ খুব ভালো হয়েছে। বৌদি, তুমি কি এবছর কোনো শাক লাগাওনি? জানো তো, আগের বারে তুমি যে লাল নোটে শাকটা লাগিয়েছিলে আমি আমার বান্ধবীদেরকে দিয়েছিলাম, ওরা তো সেবারে খুব নাম করেছিল। আর পরশুদিন আমাকে ফোন করে আবার জ্বালাতন করছে, বলছে এই তোর বৌদি যদি এবারেও শাক লাগিয়ে থাকে তাহলে একটু দিবি। এই আমরা বলছিস কেন? বৌদি নিজে গাছ লাগাই, তুই কি করিস শুনি? তুই বৌদিকে কোন দিন চাষ করতে হেল্প করেছিস শুনি? জিজ্ঞাসা কর। আমি প্রত্যেকদিন বিকেলে না বৌদির সঙ্গে গাছে জল দিতে যাই। ও বৌদি, তুমি বলে দাও তো আমি তোমাকে হেল্প করি কিনা। দুই বোনের এই ছোটখাটো ঝগড়া থামাতে প্রিয়াঙ্কা হেসে বলে, হ্যাঁ জুহি, মনীষা আমাকে সত্যি সত্যি হেল্প করে। ওই তো গত সপ্তাহে ও আমাকে চারা গাছ, বীজ সব কিনে এনে দিয়েছে আর বিকেল বেলা আমার সঙ্গে জল দিতেও যায়। তবে মনীষা, আমরা গাছপালা লাগাই শুধুমাত্র নিজেদের জন্য নয়, বুঝেছো? আমাদের আশেপাশের লোকজন যদি এত আগ্রহ করে আমাদের গাছ থেকে একটু শাকসবজি চাই, তাহলে কি আমরা মুখের উপরে না বলতে পারি বলো? বৌদির কথা শুনে মনীষা একটু লজ্জিত হয় এবং প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে থাকে। এভাবেই তাদের সময় কাটতো, যেখানে বাড়ির প্রত্যেকে খুব আনন্দের সঙ্গে এবং আগ্রহ নিয়ে বড় বৌমার সবজি, তরকারি ইত্যাদি খেত। সেখানেই বাড়ির ছোট বউ মধুশ্রী এসবের ধারে কাছেও আসতো না। হয় সে সবার আগে খেয়ে নিত, না হলে সবার খাওয়া হয়ে গেলে তারপর সে খেতে বসতো। একদিন মধুশ্রী হোটেল থেকে আনিয়ে চিকেন, চাউমিন এইসব খাচ্ছিল। তখন সেখানে তার বড় ননদ জুহি গিয়ে বলে, ছোট বৌদি, তুমি কি খাচ্ছ গো? চিকেন চাউমিন খাচ্ছ? আজকে তো বড় বৌদি সবার জন্য ভেজ পাস্তা বানিয়েছে, তুমি খাওনি? তুমি জানো জুহি, আমি ওই গাইয়া মহিলার হাতের কোনো জিনিস খাই না। একে তো সারা শরীর থেকে গরু গোবরের গন্ধ ছাড়ে, তার উপরে সবসময় না হয় গায়ে গোবর থাকে আর না হলে কাদামাটি লেগে থাকে। আর আমি সবসময় খাবারের হাইজিনটা মেনটেন করি, বুঝলে? সেজন্যই আমার ওইসব খাবার একদম ভালো লাগে না। বৌমা, যদিও বড় বৌমার গায়ে কোনোদিনও আমরা গোবরের গন্ধ বা নোংরা দেখতে পাই না, তবুও বলছি কোনো কারণে যদি এগুলো লেগে থাকেও তাহলে এগুলো সম্পূর্ণরূপে প্রাকৃতিক জিনিস, এতে শরীরের কোনো রকমের ক্ষতি হয় না। কিন্তু তুমি যে বাইরের হোটেলের, রেস্টুরেন্টের খাবারগুলো খাচ্ছ, সেগুলো কিভাবে তৈরি হচ্ছে, কত নোংরা, তা কি তোমার ধারণা আছে? মা শুনুন, যেখানে সেখান থেকে খাবার আনিয়ে খাই না। আমি সবসময় 5 স্টার হোটেলের খাবার ছাড়া অর্ডারই করি না, আর ওখানকার খাবার একেবারে হাইজিন মেনটেন করেই তৈরি করা হয়। বৌদি, 5 স্টার হোটেলের উপরে তোমার দেখছি অন্ধবিশ্বাস। তবে আমি যতদূর জানি, তুমি যতই দামি হোটেলে যাও না কেন, খাবার কি ধরনের উপাদান দিয়ে রান্না হচ্ছে আর মানুষজন সেটাকে কতটা পরিমাণে পরিচ্ছন্নভাবে করছে, সেটা তুমি ধরতেই পারবে না। অনেক সময় তো বারবার হোটেলের খাবার খেয়েও মানুষ অসুস্থ হয়ে পড়ে, ফুড পয়জন হয়। এই তো আগের মাসে আমার বান্ধবী নীলিমার মা রক এন্ড রোল 5 স্টার রেস্টুরেন্টের খাবার খেয়ে 15 দিনের জন্য হাসপাতালে ভর্তি ছিল। ও প্লিজ, তোমরা না আমাকে এসব জ্ঞান দিতে এসো না। আমি একবার বলে দিয়েছি তো, ওই গাইয়া মূর্খ মহিলার হাতের আমি কোনো খাবারই খাবো না। তাতে আমি খেতে পাই আর না পাই, তাতে আমার কিছু যায় আসে না।
এক তো তোমরা এরকম একটা মিসম্যাচ মহিলাকে বাড়ির বউ করে নিয়ে এসেছো, আর আমাকে বলছো অ্যাডজাস্ট করতে, ওর হাতের খাবার খেতে। শোনো, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার দ্বারা না বাকি সবকিছু হবে, কিন্তু ওই খাবার আমি খাবো না। তোমরা তাতে যাই মনে করো করো, তাতে আমার কিছু যায় আসে না। এভাবেই মধুশ্রী সবাইকে কথা শুনিয়ে খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে। অপর্ণা দেবী এবং তার দুই মেয়ে তাদের কথাবার্তা বন্ধ করে নিজেদের কাজে চলে যায়। কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সবকিছুই শুনে ফেলে এবং তার মন খারাপ হয়ে যায়। সে প্রথম দিন থেকেই মধুশ্রীর সঙ্গে নিজের বন্ডিং তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু মধুশ্রী প্রথম দিন থেকেই প্রিয়াঙ্কাকে ঘেন্না করত। শ্বশুরবাড়ির লোকজন সবাই ননভেজ খেতে পছন্দ করত, কিন্তু প্রিয়াঙ্কা পুরোপুরি ভেজিটেরিয়ান ছিল। শাকসবজি ইত্যাদি রান্না করত, কিন্তু কখনো যদি কারোর ননভেজ খেতে ইচ্ছে করত, তখন সেই রান্নাটা অপর্ণা দেবীকে করতে হতো, কারণ ছোট বৌমা মধুশ্রী রান্নার কিছুই জানতো না। এভাবেই দিন কাটে এবং ছোট বৌমা মধুশ্রীর জন্মদিন কাছাকাছি এসে পড়ে। স্বামী সুরেশকে সে আবদারের সুরে বলে, শোনো না, এই 15 তারিখে আমার জন্মদিন, আমি ভাবছিলাম বাড়িতে একটা পার্টি রাখলে কেমন হয়। আসলে বিয়ের পর তো এই প্রথম আমার জন্মদিন হচ্ছে। বিয়ের আগে প্রতি বছর বাবা বড় করে অনুষ্ঠান করত। এখন যদি অনুষ্ঠানটা না করি তাহলে কিন্তু সবাই খুব খারাপ ভাববে, বলবে মধুশ্রীর শ্বশুর বাড়ির লোকেরা খুব গিফটে। মধুশ্রীর কথা শুনে সুরজ হেসে ফেলে এবং তাকে পার্টি করার অনুমতি দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে যে কতজন মেম্বার হবে এবং সে কিভাবে আয়োজন করার চেষ্টা করছে। ওই আমার কিটি পার্টিতে মোট 30 জন মহিলা আছে, এছাড়া আমার কিছু কলেজ ফ্রেন্ড আছে আর কিছু ফেসবুক ফ্রেন্ড আছে, আর হ্যাঁ, আমার বাপের বাড়ির আত্মীয় মিলে ওই মোট 100 জনের মতো হবে। তো আমি ভাবছিলাম নিচের ডাইনিং আর গার্ডেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেব, গার্ডেনেই সবাই খাওয়া দাওয়া করে নেব, আর ডাইনিং রুমে কেক কাটা হবে। আর বলছি শোনো না, একটা ভালো ক্যাটারারের সঙ্গে কন্ট্যাক্ট করে ওদেরকে খাবারের অর্ডার দিয়ে দিলেই তো হয়। এরপর সুরজ মধুশ্রীকে তার এটিএম কার্ড দিয়ে দেয়। কার্ড নিয়ে মধুশ্রী খুব খুশি হয়ে যায়। সকালবেলা সে তার শাশুড়ি এবং ননদকে ডেকে বলে, মা, আগামী 15 তারিখে আমার জন্মদিন, আর আপনার ছেলে আর আমি দুজনে মিলে ঠিক করেছি আমরা একটা পার্টি দেব। বাড়িতে সবাইকে ডেকে একটা ছোটখাটো গেট টুগেদার করব। এ তো খুব ভালো কথা বৌমা। এমনিতেও তোমাদের বিয়ের পর বাড়িতে সেরকম কোনো অনুষ্ঠান হয়নি, লোকজন আত্মীয় স্বজন এলে আমাদেরও ভালো লাগবে। বৌদি, বাড়িতে যখন পার্টি হচ্ছে তাহলে খাবার দাবার বাড়ি দিয়ে হোক। বড় বৌদি সমস্ত রকমের ভেজিটেরিয়ান খাবারগুলো বানাবে, আর মা তুমি ননভেজ আইটেমগুলো। পার্টি একেবারে জমে যাবে। একদম নয়, আমার পার্টিতে আমি ওই গাইয়া ভূতটাকে কোনো রকমের খাবারের দায়িত্ব দিতে চাই না। আমার পার্টিতে আমি 5 স্টার রেস্টুরেন্টের কুককে ডেকে রান্না করব। তাছাড়া এতজনের খাবার রান্না মা পারবে না, আর পারলেও সেরকম টেস্ট হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো। মা আর বড় বৌদি এরা তোমার লেভেলের খাবার দাবার রান্না করতে পারবে না। শোনো না, তুমি বরং ওই 5 স্টার হোটেলের রাঁধুনিকে দিয়ে রান্না করাও, সবাই মিলে আনন্দ করব, এটাই অনেক। মনীষার কথা শুনে মধুশ্রী হেসে সেখান থেকে চলে যায়। এরপর জুহি মনীষাকে বলে, এই তুই কি বলতে চাইছিস? মার বড় বৌদি এরা ভালো খাবার রান্না করে না? এদের হাতের খাবার খেয়ে খেয়ে এত মোটা হয়ে যাচ্ছিস আর এদের খাবারে দুর্নাম করছিস? ওহ দিদি, তুইও না, তোর মাথাটা না একেবারে গেছে। তুই জানিস বড় বৌদি সারাদিন কত পরিশ্রম করে সবার জন্য ভালো ভালো খাবার রান্না করে, আর ছোট বৌদি সেই খাবার খেয়েই দেখে না, উপরন্তু কত উল্টোপাল্টা করে অপমান করে। সে তার জন্মদিনে কখনোই বড় বৌদিকে দিয়ে রান্না করাবে না, বুঝেছিস? আর আমরা যদি ফোর্স করি তাহলে বড় বৌদির নামে আরো খারাপ খারাপ কথা বলবে। তাছাড়া আমি চাই না আমার মা আর বড় বৌদি শুধু শুধু বাড়িতে এত রকমের রান্না করে অপমানিত হোক। এক তো সারাদিন তারা কষ্ট করে সবকিছু করবে, তার উপরে কথা শুনবে, কি দরকার এইসবের? তার থেকে ছোট বৌদি 5 স্টার হোটেলেরই রান্না করা। ও আচ্ছা, এরকম কথা। তাহলে তো তুই ঠিকই বলেছিস। শুধু শুধু ওরা কেন কষ্ট করে অপমানিত হবে? তার থেকে যার পার্টি সে দেখে নি। আমরাও বাকিদের মতোই গেস্ট থাকবো, পার্টি এনজয় করবো, আর খাবো দাবো, ঘুরবো। কি বলিস? দেখতে দেখতে জন্মদিন এসে পড়ে এবং সকাল থেকে ডেকোরেটররা এসে বাড়ির গার্ডেন সবকিছু সাজিয়ে দেয়। সকাল 8টায় রাঁধুনির আসার কথা। 4টের মধ্যে খাবার দাবার সব রেডি করে দেবে এবং সন্ধ্যা 6টা থেকে গেস্ট আসার কথা। এদিকে 11টা বেজে যায়, তাও রাঁধুনির কোনো খবর পাওয়া যায় না। মধুশ্রী বারবার রাঁধুনিকে ফোন লাগায়, কিন্তু রাঁধুনির ফোন সুইচ অফ। বেলা 1টার সময় মধুশ্রী ফোনে একটি মেসেজ আসে যে রাঁধুনি তার বাড়ির মেম্বার অসুস্থ, তাই তাকে নিয়ে হসপিটালে আছে। মধুশ্রী যেন অন্য কাউকে দিয়ে রান্না করার ব্যবস্থা করিয়ে নেয়। মেসেজ দেখে মধুশ্রীর মাথায় হাত। শ্বশুর শাশুড়ি স্বামী ননদ সবাইকে ডেকে সে কান্নাকাটি শুরু করে। দেখো বৌদি, এরকম কোন ডেকোরেটরকে তো আমিও চিনি না, আর তোমার তো অনেক আত্মীয় স্বজনের কন্ট্যাক্ট রয়েছে, তুমি কাউকে জিজ্ঞাসা করো না এই মুহূর্তে যদি ইমার্জেন্সিতে কোনো রাঁধুনি পাওয়া যায়।
আমি 3 ঘন্টা ধরে রাধুনির ফোন সুইচ অফ পাচ্ছিলাম। তারপর থেকেই সমস্ত রকমের চেষ্টা করে ফেলেছি, এত শর্ট টাইমে কাউকেই পাওয়া যাচ্ছে না। এবার আমি কি করব? তাহলে তো তোমার কাছে একটাই অপশন আছে। মধুশ্রী বুঝতে পারে জুহি কোন দিকে তাকে ইশারা করছে। মধুশ্রী শেষে আর কোনো উপায় না পেয়ে তার বড় জায়ের কাছে যায় এবং তাকে তার জন্মদিনের খাবার তৈরি করার জন্য রিকোয়েস্ট করে। জীবনে প্রথমবার ছোট জায়ের কাছে এইসব কথা শুনে প্রিয়াঙ্কা চোখে জল চলে আসে এবং সে তখনই রাজি হয়ে যায়। তারপর প্রিয়াঙ্কা সে তার ছাদ বাগানে গিয়ে নানান ধরনের সবজি ভেঙে আনে। এরপর গরুর দুধ দিয়ে মিষ্টি তৈরি করা শুরু করে। 10 রকমের খাবারের আইটেম এবং 5 রকমের মিষ্টির আইটেম তৈরি করতে তার মোট 4.5 ঘন্টা সময় লাগে। এদিকে অপর্ণা দেবী কয়েকটা ননভেজ আইটেম তৈরি করেন। 5:30টায় সমস্ত খাবার তৈরি হয়ে যায়। এরপর গেস্ট আসতে শুরু করে। মধুশ্রী অবাক হয়ে দেখে তার বড় জা তার জন্য ফল দিয়ে এবং টাটকা সবজি দিয়ে একটা সুন্দর মতো কেক তৈরি করেছে। সেই কেক দেখে সবাই অবাক হয়। মধুশ্রী কেক কাটে, তারপর খাওয়া দাওয়া শুরু হয়। প্রত্যেকটা আইটেম এত সুন্দর হয়েছিল যে সবাই খুব প্রশংসা করে। শেষে প্রথমবার মধুশ্রী তার বড় জায়ের হাতে রান্না খায় এবং তার সুস্বাদু খাবার খেয়ে নিজেকেই বকাবকি করে যে এতদিন সে এত সুন্দর খাবার না খেয়ে বোকাদের মতো বাইরের খাবার খাচ্ছিল। এরপর মধুশ্রী তার বড় জায়ের হাতের রান্নার ফ্যান হয়ে যায় এবং 2 জায়ের মধ্যে খুব মিল হয়ে যায়। এভাবেই তারা হাসি খুশি এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অন্নপূর্ণা দেবী তার 5 বৌমা আরতি, বৃষ্টি, মলি, রাধিকা ও সুইটির সঙ্গে বাস করত। অন্নপূর্ণা দেবীর বাড়ির সকলেই ব্যস্ত প্রকৃতির ছিল। তার 5 ছেলে ও 5 বৌমাই বিভিন্ন জায়গায় চাকরি করত, তাই তাদের বাড়ির সমস্ত ব্যবস্থাই খুব ভালো ছিল। কিন্তু তাদের বাড়িতে একটি মাত্র স্নানঘর ছিল, যার কারণে বাড়ির 5 বৌমা এবং শাশুড়ির সঙ্গে রোজই ঝামেলা হতো। এমনই একদিন ভোরবেলায় বড় বৌমা আরতি সৌরভকে বলে, এই যে সৌরভ, শুনতে পাচ্ছ? চলো না, সকলে ঘুম থেকে ওঠার আগেই আমরা স্নানটা সেরে নিই, না হলে প্রতিদিনের মতো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে স্নানের জন্য। কি, আমি এত সকালে উঠবো, তাও আবার স্নান করার জন্য? তুমি আমায় হাসালে। এই শীতে এত সকাল সকাল স্নান করার আমার একটু ইচ্ছা নেই, বুঝেছো? হ্যাঁ, আমি জানতাম তুমি এরকমই বলবে। তোমাকে বলাটাই আমার এখন ভুল হয়েছে। হ্যাঁ, তা তো বটেই। যেখানে তুমি জানো এই শীতকালে লোকজন স্নানই করতে চায় না, সেখানে তুমি যদি পাগলের মতো এত সকাল সকাল স্নান করার কথা বলো। উফ, তুমিও না, তোমাকে যে কিভাবে বোঝাই কি জানি। আমি কি আর সাদে এই শীতে সকালে স্নান করছি? যত কিছু হচ্ছে সব তোমার মায়ের জন্য। কতবার বলেছি বাড়িতে এতজন থাকি, একটা স্নানঘর থাকলে হবে না। এখন সকলেরই একই সময় ডিউটি, এভাবে করে করে তোমার 4 দিন স্নানই করা হয়নি। কি, তুমি 4 দিন স্নান করোনি? হে ঈশ্বর, এ কি অবস্থা! তুমি তাড়াতাড়ি যাও, ওই জন্যই বলি কিসের এত গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, এখন তো আমার কাছ থেকে গন্ধই পাবে। এদিকে মায়ের দোষ, সে নিয়ে কিছুই বললো না, শেষে কিনা আমায় নিয়ে দাঁত বার করছে। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি, আমার মর্নিং শিফট আছে। এই বলে রাগ দেখিয়ে আরতি স্নান করার জন্য সেখান থেকে বাথরুমের দিকে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে আগে থেকেই বৃষ্টি, মলি, রাধিকা এবং সুইটি দাঁড়িয়েছিল। তাই তখন সে বলে, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? ও আচ্ছা, তোমরা নিশ্চয়ই মুখ ধোয়ার জন্য দাঁড়িয়ে আছো। তা ঠিক আছে, তোমরা মুখ হাতটা ধুয়ে নাও, আমি স্নান করব, ততক্ষণ আমি বালতিটা ভরে নিচ্ছি। এই যে দিদি, কোথায় যাচ্ছ? আমরা এখানে মুখ ধুতে আসিনি, আমরাও স্নান করতে এসেছি। এখন যাও আর গিয়ে সবার শেষে লাইনে দাঁড়াও। সবার স্নান সারা হয়ে গেলে তবেই তুমি যেতে পারবে। হে ঈশ্বর, যেটার ভয় ছিল সেটাই হলো। এখন তো মনে হচ্ছে এই মাস ভোর আমার স্নান করাই হবে না। কি হলো দিদি, দাঁড়িয়ে রইলে যে? এটাই ভাবছো না যে আমরা এত সকালে কেন এসেছি, তাই তো? না থাক, সে আর বলতে লাগবে না, আমি বুঝে গিয়েছি। কিন্তু একটা কথা যেটা আমি বুঝতে পারছি না, আমরা 5 জনই তো লাইনে দাঁড়িয়ে আছি, তাহলে ভিতরে কে স্নান করছে? আর বলো না দিদি, স্নান ঘরে আমাদের শাশুড়ি মা গিয়েছে। 1 ঘন্টা হতে চললো, এখনো বাইরে বের হওয়ার নামই নিচ্ছে না। কি, শাশুড়ি মা? তা উনি এত সকাল সকাল স্নান করছেন কেন, তাও আবার 1 ঘন্টা থেকে? উনিও কি তাহলে আমাদের মতো বডি প্যাক ফেস প্যাক মেখে বসে আছে নাকি? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় অন্নপূর্ণা দেবী স্নান সেরে বাইরে বেরিয়ে আসে। ও বলে, এই যে বৌমা, তোমরা কি সব ডেট ফেল শ্যাম্পু ইউজ করো নাকি?
সেই কখন থেকে মাথায় শ্যাম্পু দিচ্ছিলাম, কোনো ফেনাই হচ্ছিল না, তাই তো আজ আমার স্নান করতে একটু দেরি হয়ে গেল। ও মা, ডেট ফেল কেন হতে যাবে? আমরা সবাই তো ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি। এখন আপনার হয়তো এই শীতে গিজারের গরম জল ভালো লাগছিল, আর শেষে কিনে এসে একটা বাহানা দিচ্ছেন। আরে না না বৌমা, আমি মিথ্যা কথা বলছি না, এই তো দেখো, এই শ্যাম্পুটাই মেখেছি। এই বলে অন্নপূর্ণা দেবী তার হাতে থাকা বোতলটি দেখায়, যেটি দেখে আরতি বলে, হে ঈশ্বর, আপনি সত্যি সত্যি এটা মাথায় দিয়েছেন? এটা তো ফেস ওয়াশ। এখন আপনি ফেস ওয়াশ মাথায় লাগালে কিভাবে ফেনা হবে? দূর বাবা, আপনি আমার দামি ফেস ওয়াশটাই পুরো নষ্ট করে দিলেন। এবারে বুঝেছো তো দিদি, ওই জন্যে আমি আমার স্নান করার জিনিস সব নিজের ঘরে রাখি। হ্যাঁ, রাখো না রাখো, সব কিছুই আলাদা করে রাখো। আমি লেখাপড়া কম জানি বলে যে যা খুশি বলে নাও। রাখলেও বা ক্ষতি কি মা? আর আপনাকেও কবে থেকে বলছি যে আপনি সকলের জন্য আলাদা আলাদা স্নানঘর করে দিন, তাহলে এসব আর কোনো ঝামেলাই থাকে না। মাঝে মাঝে তো আমার মনে হয় আমরা যেন কোনো বস্তিতে থাকি। সবার জন্য আলাদা আলাদা স্নানঘর করব? কি একেবারে আদিক্ষেতা! আমাদের গ্রামে তো কারো স্নানঘরই থাকে না, সবাই পুকুরে স্নান করে। এখন তোমাদের সৌভাগ্য যে একটা অন্তত স্নানঘর আছে। এই বলে অন্নপূর্ণা দেবী নিজের রুমে চলে যায়। এই সুযোগে স্নানঘর ফাঁকা দেখে আরতি স্নানঘরে ঢুকে যায় এবং দরজা আটকে দেয়। এরপর বৃষ্টি স্নানঘরের দরজা ঠুকতে থাকে এবং বলে, দিদি তুমি আগে স্নান করতে গেলে কেন? আমরা সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আর তুমি সবার শেষে এসে আগে চলে গেলে। তোমরা যতই দরজা ঠোকো, আমি তো আর এখন বের হচ্ছি না যতক্ষণ না পর্যন্ত আমার স্নান সারা হচ্ছে। তোমরা বরং লাইনেই দাঁড়িয়ে থাকো আর নিজেদের মধ্যে আলোচনা করো কে আগে স্নান করতে আসবে। এটা তুমি কিন্তু ভালো করলে না। পরের দিন আমি এর শোধ তুলবো। কাল আমি সবার আগে স্নান করতে আসবো আর সারা দিন ধরে স্নান করবো, এই বলে দিলাম। এভাবেই সেদিন স্নান করার জন্য লাইনে দাঁড়িয়েই তাদের সারা সকাল কেটে যায়। পরের দিন বৃষ্টি আরতিকে জব্দ করার জন্য সকাল সকাল উঠে স্নানঘরে ডিটারজেন্ট ফেলে অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময় আরতি স্নানঘরে আসে। আরে বাহ, আজ তো আমাকে আর কোনো লাইনই দিতে হবে না, স্নানঘর তো একদমই ফাঁকা। আজ এখনো পর্যন্ত কেউ ওঠেনি মনে হয়। এরপর আরতি স্নানঘরে ঢুকতেই পা স্লিপ করে পড়ে যায়। ও বাবারে, কি জোরে পড়ে গেলাম। কিন্তু এ কি, এখানে তো স্লিপ কেন? দেখে তো মনে হচ্ছে আগে থেকে কেউ ডিটারজেন্ট ছড়িয়ে রেখেছে। কার এত বড় সাহস হলো? আরতি পড়ে গিয়ে এভাবেই মনে মনে বকতে থাকে। ঠিক তখনই সেখানে বৃষ্টি, মলির, রাধিকা ও সুইটি আসে ও তারা বলে, কি আরতি ম্যাডাম, পড়ে গিয়ে কেমন লাগছে এবার? কাল তো আগে স্নান করতে চলে গিয়েছিলে, এখন যাও গিয়ে স্নান করো। ওহ মা, আমার কোমরে লেগেছে, আমি উঠতেও পারছি না। আমি এবারে বুঝেছি এই সব কিছু তাহলে তোমারই ক্রিয়াকলাপ। আমি এখনই শাশুড়ি মাকে গিয়ে বলছি, তারপর তোমার ব্যবস্থা হচ্ছে। এই আরতিদি, তুমি এত রেগে যাচ্ছ কেন? আর যা কিছু হচ্ছে সব আমাদের ওই কিপ্টে শাশুড়ি মায়ের জন্য। আমাদের সবার যদি একটা আলাদা করে স্নানঘর থাকতো তাহলে আজ এই সমস্যার সম্মুখীন হতে হতো না। ঠিকই বলেছ, কোনো মতে শাশুড়ি মাকে রাজি করিয়ে যদি সবার জন্য আলাদা আলাদা স্নানঘর করানো যায় তাহলে আর কোনো সমস্যাই হবে না। কিন্তু এটা কি করে সম্ভব? এতদিন থেকে তো সবাই বলে আসছি, শাশুড়ি মা তো আমাদের কোনো কথাতেই কর্ণপাত করেন না। আসলে শাশুড়ি মাকে তো আর লাইন দিয়ে স্নান করতে হয় না, তাই উনি লাইন দিয়ে স্নান করার কষ্টটা বোঝেন না। আমাদের একটা প্ল্যান করতে হবে যাতে শাশুড়ি মা চাইলেও স্নান করতে যেতে পারবেন না, ওনাকে লাইন দিয়ে স্নান করতে যেতে হয়। এভাবেই তারা 5 জন সেদিন ভাবতে শুরু করে, কিন্তু কোনো উপায়ই তারা বের করতে পারে না। এভাবেই বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন আরতি সবাইকে ডেকে বলে, এই শোনো, আমি ভেবে নিয়েছি আমরা কাল থেকে শাশুড়ি মাকেও স্নানঘরে লাইনে দাঁড় করিয়ে রাখবো, শুধু তোমরা সাথ দিলেই হবে। হ্যাঁ দিদি, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমিও এটাই বলবো ভাবছিলাম। তা কাল করে কি হবে, আজ থেকেই করা যাক না? তবে ঠিক আছে, আজ রবিবার, আমাদের সকলেরই ছুটি আছে, আজ দেখছি উনি কিভাবে ছাড় পান। এভাবেই তারা সেদিন 5 বৌমা মিলে পরিকল্পনা করে নেয় ও তাদের পরিকল্পনা অনুযায়ী তখন থেকেই তারা স্নান করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে এবং অন্নপূর্ণা দেবীকে স্নান করতে আসতে দেখে বৃষ্টির স্নান রুমে ঢুকে পড়ে। তখন, এই যে বড় বৌমা, বৃষ্টি আমাকে আসতে দেখেও স্নান করতে ঢুকে গেল। ওকে তোমরা বের হতে বলো, এখন আমি স্নান করতে যাব। না মা, তা বললে হয় না, এই বাড়িতে সকলেই থাকি, তাই সকলের জন্য একই রুলস।
আজ থেকে আপনাকেও আমাদের মতো লাইনে দাঁড়িয়ে স্নান করতে হবে। আপনি চাইলেই সবার আগে স্নান করতে পারবেন না। কিন্তু বৌমা, ডাক্তার আমায় সময় মতো সবকিছু করতে বলেছে। এখন যদি স্নান করতে দেরি হয় তাহলে আমি দুপুরের খাবার কখন খাবো? সে আমরা জানি না মা, আপনাকেও দাঁড়াতে হবে। আর যদি আপনি এটা না চান তাহলে সকলের জন্য আলাদা আলাদা স্নান ঘর বানিয়ে দিন। চুপ করো বৌমা, অযথা টাকা খরচ করা ভালো নয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এটাই চাও তাহলে আমিও লাইন দিয়ে স্নান করব, বুঝেছো? এই বলে অন্নপূর্ণা দেবীও সেদিন স্নান করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে এবং সবার শেষে আসার জন্য অন্নপূর্ণা দেবীকে সবার শেষে স্নান করতে হয়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। প্রতিদিনই অন্নপূর্ণা দেবী ঘুম থেকে ওঠার আগে তার 5 বউ আরতি, বৃষ্টি, মলি, রাধিকা এবং সুইটি আগে থেকেই স্নানঘরের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, যার কারণে প্রতিদিনই অন্নপূর্ণা দেবীকে সবার শেষে স্নান করতে হতো। এর ফলে অন্নপূর্ণা দেবীর শরীর অসুস্থ হয়ে পড়ে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে সব? আবার যেন একটু আদা চা বানিয়ে দাও তো, গলাটা কেমন যেন খুশখুশ করছে। অন্নপূর্ণা দেবীর কথা শুনে 5 বউ আরতি, বৃষ্টি, মলি, রাধিকা এবং সুইটি সেখানে এসে উপস্থিত হয়। এ কি মা, আপনার ঠান্ডা লেগে হয়েছে? আগে বলবেন তো। হ্যাঁ, লেগেছে একটু। আজকাল তো প্রতিদিনই আমাকে সবার শেষে স্নান করতে হয়, তার জন্য হয়তো লেগেছে। অন্নপূর্ণা দেবীর মুখের কথা শুনে তারা 5 বউ লজ্জায় মাথা নিচু করে নেয়। এরপর আরতি বলে, মা, আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আমরা আপনাকে কষ্ট দিতে চাইনি। আমরা শুধু বোঝাতে চাইছিলাম বাড়ির এতজন সদস্য আর একটা মাত্র স্নানঘর থাকলে কত সমস্যা হয়। আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমি মিস্ত্রিকে খবর পাঠিয়েছি সবার রুমের সঙ্গে আলাদা করে স্নানঘর বানানোর জন্য। কাল থেকেই হয়তো মিস্ত্রি আসবে। কথাটা শোনা মাত্রই তারা 5 জনই খুব খুশি হয়ে যায়। এরপর পরের দিন থেকেই মিস্ত্রি স্নানঘর তৈরির জন্য কাজে লেগে পড়ে। এভাবেই কিছুদিনের মধ্যেই সবার আলাদা আলাদা স্নানঘর তৈরি হয়ে যায় এবং প্রতিদিন স্নান করা নিয়ে তাদের ঝামেলারও শেষ ঘটে। এরপর থেকে অন্নপূর্ণা দেবী তার 5 বৌমাকে নিয়ে হাসি খুশিতে বসবাস করতে থাকে।